আমি একটু এটা একটু পুরানো হয়ে গেছে অবশ্য ২-১ দিন আগের। এই যে আমাদের রিয়াজ, আলী রিয়াজ, আলী রিয়াজ সাহেব যে বললেন যে ওনারা যে জুলাই কি জানি? জুলাই সনদ। সমাজপত্র। হ্যাঁ, জুলাই সনদ বানালেন। সেটাকে আবার আগামীতে পার্লামেন্ট বসলে সেই পার্লামেন্টে ইয়ে করবেন কি যেন ওটাকে ওই জুলাই সনদটাকে পাশ করিয়ে নেবেন পার্লামেন্টে। আহ, এবং উনি একটা যে কথাটা বললেন যে যদি পার্লামেন্ট যদি ওটাকে পাশ করতে ব্যর্থ হয়, খেয়াল করে শুনেন, এরকম একটা কথা কিন্তু বলছে যে পার্লামেন্ট যদি ওইটাকে পাশ না করে তাহলে ৩০ দিন পরে ওটা অটোমেটিক্যালি পাশ হয়ে যাবে, অটো পাস হয়ে যাবে। এই কথাটা উনি বললেন। এখন ওনারা কিন্তু কেউ বাংলাদেশের বিদ্যমান সংবিধানকে অস্বীকার করছেন না। কারণ এই যে ইউনূস এবং তার যে সাঙ্গপাঙ্গ এই যে ডাকাত দল তারা যে উপদেষ্টা এবং আরো যা কিছু হচ্ছে গত ৫ই আগস্টের পর থেকে যা কিছু সবকিছু কিন্তু বাংলাদেশের সংবিধানকে অনুসরণ করেই, মানে সংবিধানকে আহ স্বীকার করে, সংবিধানকে স্বীকার করে, বিদ্যমান সংবিধানকে স্বীকার করেই তারপরে তারা সেগুলো করছে। তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিতে গেছে। ইউনূসের পদটার নাম প্রধান উপদেষ্টা। যদিও ইউনূস জানে না সে কাকে উপদেশ দেয়, কিন্তু অন্য যে কেউ, যে কোনো শিক্ষিত মানুষ এটা জানে যে এই পদটা উপদেষ্টার পদ হলো যে প্রধানমন্ত্রীর অ্যাবসেন্সে এই পদটাকে বানানো হয়েছিল আমাদের তত্ত্বাবধায়ক সরকারগুলোর জন্য, ইন্টারিম গভর্নমেন্টে, যেখানে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী উপস্থিত নাই তখন প্রেসিডেন্টকে উপদেশ দেয়া। মন্ত্রী আর উপদেষ্টা কিন্তু অর্থগত দিক থেকে একই। মন্ত্রী মানে যিনি মন্ত্রণা দেন, মন্ত্রণাদাতা। তো প্রধানমন্ত্রী মানে হচ্ছে প্রধান মন্ত্রণাদাতা। প্রেসিডেন্ট একটা সিম্বলিক পোস্ট আমাদের আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে। প্রেসিডেন্ট বা ব্রিটেনের যেমন রাজা, এগুলো এক একটা সিম্বলিক পোস্ট। দেশের সকল পরিচালনামূলক কর্মকাণ্ড সেই প্রেসিডেন্টের হাত দিয়ে হয়, প্রেসিডেন্টের হুকুমে হয়। কিন্তু বাস্তবে প্রেসিডেন্টের হাতে কোনো ক্ষমতা নাই। প্রেসিডেন্ট যে হুকুমটা দেন সেই হুকুমটা দেবার বেলায় তাকে মন্ত্রণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আবার কিসের বেসিসে মন্ত্রণাটা দেন? পার্লামেন্ট যে সিদ্ধান্তগুলো নেয়, পার্লামেন্ট হচ্ছে জনপ্রতিনিধি, তার মানে মানুষের, দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে, সেই সিদ্ধান্তগুলো, সেই সংক্রান্ত ডিসিশন গুলো পার্লামেন্ট নেয়। পার্লামেন্ট যখন একটা ডিসিশন নেয় তখন প্রধানমন্ত্রী সেটা প্রধান মন্ত্রণাদাতা হিসেবে গিয়ে প্রেসিডেন্টকে বলেন যে আপনি এই কাজটা করেন, এই কাজটা আমাদের জন্য দরকারি, দেশের মানুষ এই কাজটা চায় এবং এটা ভালো কাজ। তখন প্রেসিডেন্ট সেটাতে স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট যখন সেটাতে স্বাক্ষর করেন তখন সেটা আইনে পরিণত হয় এবং প্রেসিডেন্ট এটা করতে বাধ্য। প্রেসিডেন্টের কিন্তু, যেহেতু প্রেসিডেন্ট একটা আনুষ্ঠানিক পদ, ওটার কোনো ক্ষমতা বা কোনো ডিসিশন মেকিং এর কোনো কিছু নাই ওই পদটাতে। হ্যাঁ, ব্রিটেনের রাজারও তাই, আনুষ্ঠানিক পদ। পার্লামেন্ট থেকে যে জিনিসটাই তার কাছে পাঠানো হবে উনি সেটাতে সাইন করবেন। উনি যদি সাইন না করেন, পরপর ৩ বার সাইন না করলে ওটা অটোমেটিক সাইন হয়ে গেছে। যেহেতু পার্লামেন্ট হচ্ছে একটা দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত, ডিসিশন মেকিং বডি একটা রাষ্ট্রের আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায়, পার্লামেন্টটাই হচ্ছে দেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর জায়গা। কাজে পার্লামেন্ট যে ডিসিশনটা নেবে সেটার উপরে কারুর কথা বলার কিছু নাই, মানে প্রেসিডেন্টের সেই ক্ষমতা নাই যে সেটাকে সে অবজ্ঞা করবে। তো এটা একটু খেয়াল করে শুনে রাখেন, প্রেসিডেন্টের কাছে যদি বারবার একটা পার্লামেন্টের একটা সিদ্ধান্ত পাঠানো হয় এবং প্রেসিডেন্ট যদি সেটা সাইন না করেন, তাহলে এরকম কয়বার, ২ বার না ৩ বার, কিংবা একটা সীমা আছে এতদিনের সময়সীমা, এই সময়সীমার পরে সেটা অটোমেটিক্যালি প্রেসিডেন্টের সাইন করা হয়ে গেছে বলেই ধরা হবে। যেহেতু পার্লামেন্ট হচ্ছে সর্বোচ্চ সার্বভৌম প্রতিষ্ঠান একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা মনে রাখতে হবে। এখন এই ইউনূস গং যেভাবে এই মুহূর্তে ক্ষমতায় আছে সেটা হলো একটা
আহ, কি বলা যেতে পারে, একটা জরুরি অবস্থা বা একটা ক্রান্তিকালীন অবস্থা, যেখানে দেশের পার্লামেন্টটাকে ভেঙে দেয়া হয়েছে, পার্লামেন্টের অবস্থান নাই, দেশের প্রধানমন্ত্রী দেশে নাই। এরকম একটা অবস্থায় মানে সরকার, একটা অ্যাক্টিভ সরকারের অনুপস্থিতিতে ইউনূস এবং তার ডাকাত দল ওই সংবিধানের নাম নিয়েই এবং সেনাবাহিনীর সহায়তায়, ওই সময় সেনাবাহিনী যদি তাদেরকে অস্বীকার করত, তাহলে ইউনূসগং এর কোনো উপায় ছিল না রাষ্ট্র ক্ষমতা দখল করার। তো সেনাবাহিনীর সহায়তায় সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতির কাছে শপথ করে ইউনূসগং দেশের ক্ষমতাটা দখল করছে। কাজেই তারা কিন্তু রাষ্ট্রপতি কিংবা সংবিধান এগুলোকে অস্বীকার করার কোনো উপায় নাই। তারা যদি অস্বীকার করে, সাথে সাথে তাদের এই অবস্থানটাও সাথে সাথেই ভ্যানিশ হয়ে যাবে। তাদের এই পদ পদবি এগুলো বলতে কিছু থাকবে না। এত কথা কেন বলছি, আমি একটু আমাদের দেশের মানুষজন সাধারণত আমরা অনেক কিছু বলি গণতন্ত্র নিয়ে বা রাজনীতি নিয়ে অনেক কিছু বলি, কিন্তু মূল বিষয়গুলো আমরা না বুঝি না বা অতটা খেয়ালও করি না। আমি একটু পরেই সংবিধানে আসবো। আহ তো ইয়ে ভাই, নূরে আল্লাহ ভাই, আপনার পেছনে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি মিউট করলেন। তো এখন যেটা আমি বলছি, যে এদের কিন্তু সংবিধানকে অস্বীকার করার কোনো উপায় নাই। সংবিধানে যা বলা আছে সেই কথাগুলো তাদেরকে মানতে হবে, না মানলে তারা কিন্তু অবৈধ, এমনিতেই অবৈধ প্রধানমন্ত্রী কে কিভাবে সরানো হয়েছে, কোথায় আছেন, এগুলো কোনো সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কারোর কাছে নাই। তো ভবিষ্যতে কখনো দেশে আইনের শাসন আসলে এরা কিন্তু ফেঁসে যাবে। হ্যাঁ, তো তারপরে ধরলাম যে এখন গিভেন সিচুয়েশনে দেশে একদল লোক দেশটাকে, অন্তর্বর্তীকালীন একটা সরকার, যারা নির্বাচিত সরকার না, যারা কোনো পার্লামেন্ট নাই, এরকম অবস্থায় শুধু প্রেসিডেন্ট হচ্ছে তাদের একমাত্র আশ্রয়স্থল বা একমাত্র লাইফ লাইন। প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্টের অনুমোদন ক্রমে ইউনূস ওই চেয়ারে বসছে, আসিফ নজরুল ওই চেয়ারে বসছে, এবং আরো অন্যান্য যা কিছু প্রেসিডেন্টের অনুমোদন ক্রমে, এবং একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান এই মুহূর্তে বাংলাদেশে প্রেসিডেন্ট। আচ্ছা, এখন এই যে জুলাই সনদ বালসাল বানাইছে আমাদের রিয়াজ উদ্দিন, নাকি রিয়াজ, ডক্টর রিয়াজ আলী রিয়াজ, উনি এটা বানালেন। সেখানে কি আছে মানে আমি আসলে পড়েও দেখি না, এবং এটা পড়ার প্রয়োজনও মনে করি না, ছাতা মাথায় কি আছে না আছে। হুম, তো তার রিসেন্ট যে বক্তব্যটা, যে আগামীতে ইলেকশনের পরে যখন যখন দেশে আবার সুস্থ রাজনৈতিক পরিবেশ আসবে, মানে কি রাজনৈতিক পরিবেশ আসবে, এখন তো কোনো রাজনৈতিক পরিবেশ নেই, এখন একটা ডাকাত নৈতিক পরিবেশ চলতেছে দেশে। হ্যাঁ, ডাকাততান্ত্রিক শাসন ব্যবস্থা চলতেছে, এরা জোর করে এসে ক্ষমতায় বসছে। আহ, এবং তাদের কোনো লেজিটিমেসি নাই, তাদের কোনো জনগণের কোনো ইয়ে নাই, কি বলে সেকে, ম্যান্ডেট নাই। হ্যাঁ, বসে আছে বাইরের অনেক কিছু। তো এটার পরে যখন দেশে একটা জনগণের দ্বারা নির্বাচিত বা জনগণের ম্যান্ডেট নিয়ে যখন একটা সরকার আসবে, পার্লামেন্ট যখন আবার বসবে, নিয়ম হলো সেই পার্লামেন্ট বসার আগ পর্যন্ত এইরকম এইরকম ক্রান্তিকালে আহ, কিছু কিছু আইন কানুন জারি করা যায়, আদেশ নির্দেশ জারি করা যায়, যেগুলোকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ এগুলো বলে, এবং সেটাতেও প্রেসিডেন্টের সমর্থন থাকতে হবে। প্রেসিডেন্টই এগুলো জারি করেন। হুম, তো এই জুলাই সনদটাও কিন্তু এইটাই এরকম। এটা যেহেতু পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইন না, কাজে এটা একটা অর্ডিন্যান্স হিসেবেই কাউন্ট হবে বা একটা অধ্যাদেশ হিসেবে, যেটা কিনা পার্লামেন্ট বসলে পরে প্রথম পার্লামেন্টেই সেটাকে হাজির করতে হবে, সেই পার্লামেন্টে ওটাকে উত্থাপন করতে হবে, এবং ওই পার্লামেন্ট যদি ওটাকে অ্যাকসেপ্ট করে, ওখানে ডিবেট হবে, আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, হবার পরে যদি ওটা অ্যাকসেপ্ট হয়, ফাইন, অ্যাকসেপ্টেড। যেমন ইনডেমনিটি অর্ডিন্যান্স, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আহ, খন্দকার মোশতাক প্রেসিডেন্টের দায়িত্বে বসলেন। বসার পরে উনি এই খুনিদের বিচার করা যাবে না এই মর্মে একটা অর্ডিন্যান্স জারি করলেন, যেহেতু তখন পার্লামেন্ট নাই। সো ওই
তখন প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করলেন যে খুনিদেরকে বিচার করা যাবে না, ওই 15ই আগস্টের যারা খুন করছে সেই খুনিদের। এটা কিন্তু অর্ডিন্যান্স হিসেবে থাকলো। পরবর্তীতে নানা ঘটনার পরবর্তীতে যখন জিয়াউর রহমান দেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন, জিয়াউর রহমান আর রাষ্ট্র ক্ষমতায় এসে তারপরে একটা পার্লামেন্টও বানালেন, একটা ইলেকশন দিয়ে একটা পার্লামেন্ট বানালেন। যে যে যেরকমই হোক একটা পার্লামেন্ট হলো, ওই পার্লামেন্টে এই অর্ডিন্যান্সটাকে উত্থাপন করা হলো এবং তারপরে সেটা ওই পার্লামেন্টে পাশ করানো হলো জিয়াউর রহমানের পার্লামেন্টে। যেদিন থেকে পার্লামেন্টে পাশ করানো হলো সেই দিন ওটা হলো ইন্ডেমনিটি অ্যাক্ট, ইন্ডেমনিটি আইন। আর তার আগ পর্যন্ত ওটা ছিল একটা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। এর বাইরে কিন্তু একটা দেশের কোনো আইন বা কোনো সংবিধান না, একটা দেশে একটাই সংবিধান থাকে, অন্য কোনো কিছু থাকতে পারে না। এখন আমাদের আলী রিয়াজ এই জুলাই সনদ একটা কি এক উদ্ভট জিনিস নিয়ে আসছে। হ্যাঁ, এটাকে যে একটা পাল্টা সংবিধান মতো কিছু একটা তারা বানাতে চাচ্ছে, কিন্তু এই মানে বানাচ্ছে যে আমাদের ছাত্র সমন্বয়ক অশিক্ষিত মূর্খ টোকাইদের চিল্লাচিল্লির কে সামনে রেখে কি একটা বানাইছে, একটা জগা খিচুড়ি। এটা কি দেশের সংবিধান? না, এটা হতে পারে না। দেশে অলরেডি একটা সংবিধান আছে। ওই সংবিধানটাকে ফেলেও দেয়া হয়নি, বন্ধ করা হয় নাই, স্থগিতও করা হয় নাই। ওই সংবিধানের আওতাতেই ইউনূস এবং অন্যান্য এই ডাকাতগুলো দেশের ক্ষমতা বিভিন্ন চেয়ারে বসছে। কাজেই ওই সংবিধান অলরেডি আছে। তাহলে এটা কি? তাহলে এই জুলাই সনদ এটা কি? খুব বেশি হলে এটাকে একটা অর্ডিন্যান্স, একটা অধ্যাদেশ হিসেবে কাউন্ট করা যেতে পারে, যে অন্তর্বর্তীকালীন সময়ে পার্লামেন্টের অনুপস্থিতিতে মন্ত্রী পরিষদ বা এই উপদেষ্টা পরিষদ বা প্রশাসন বিভাগ, যেটাকে আমরা বলি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন, এরা একটা সিদ্ধান্ত নিল, একটা নিল, যেটা প্রেসিডেন্ট যেটাতে সম্মতি দিলেন, তাহলে এটা একটা অধ্যাদেশ বা এটা একটা অর্ডিন্যান্স। এখন একটা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ হতে গেলে মানে সেটা সংবিধানের একটা সংশোধন হতে পারে, সংবিধানের সাথে সংযোজন বিয়োজনও হতে পারে। সেটাকে পার্লামেন্টে হাজির করতে হবে, নেক্সট যে পার্লামেন্টটা আসবে সেই পার্লামেন্টে হাজির করতে হবে এবং তারপরে আইন অনুযায়ী দেশের প্রচলিত আমাদের যে আইন, সেটা আমি একটু পরেই দেখাবো, এখনই দেখাবো যে আমাদের সংবিধানে এই আইনটাতে কি আছে, সংবিধানের ব্যাপারে কি বলে সেটা। মোদ্দা কথা হলো সে আইনানুগ ভাবে সংবিধান থেকে ওটাকে পাশ করাতে হবে, সংসদে পাশ করাতে হবে। সংসদ যদি ওটাকে পাশ না করে তাহলে ওটা বাতিল হয়ে যাবে। এই যেমন ধরেন ইউনূস বলল যে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, যত হত্যাকাণ্ড বা অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট যা কিছু হয়েছে এই পক্ষের, এই ইউনূসদের পক্ষের, এই রাজাকার পক্ষের পন্থীদের দ্বারা যতগুলো অপকর্ম ঘটানো হয়েছে সেগুলোর কোনো বিচার করা যাবে না, এরকম একটা ইন্ডেমনিটি দিয়েছে ইউনূস প্রেসিডেন্টের স্বাক্ষরক্রমে। মানে প্রেসিডেন্টের মাধ্যমে আইনানুগ ভাবে বলতে গেলে যে প্রেসিডেন্ট এটা জারি করলেন যে 2004-এর 15ই জুলাই থেকে 2004-এর 8ই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড, যত লুটপাট, যত ধর্ষণ, যত অগ্নিকাণ্ড যা কিছু হয়েছে এটার কোনো এই পক্ষের দ্বারা যেগুলোর কোনো বিচার করা যাবে না, এই রাজাকার পক্ষের দ্বারা। আর বাংলাদেশ পন্থীদের দ্বারা, বাংলাদেশ পক্ষে বা তৎকালীন সরকারের দ্বারা যেটা যা কিছু হয়েছে সেগুলো তো বিচার চলতেছে, আপনারা প্রতিদিন শুনতে পান। বিচারের আগেই তাদের বাড়িঘর লুটপাট, মারধর, খুন খারাপি সবকিছু হয়ে যাচ্ছে। বিচার তো আমরা জানি কি, বিচারের রায় কি হবে সেগুলো আমরা জানি অলরেডি। তো ওটা চলবে, কিন্তু এই পক্ষের এদের কারোর বিচার করা যাবে না। এই যে ইন্ডেমনিটিটা ইউনূস দিল, এটা যদি এখন আগামীতে ইলেকটেড একটা গভর্নমেন্ট আসার পরে, একটা ইলেকটেড সংসদ বসার পরে সেই সংসদ যদি এটা না মানে, যদি বলে যে না এটা হবে না, তাহলে কিন্তু ওটার সাথে সাথে বাতিল হয়ে গেল এবং ওই ক্রিমিনাল গুলোর বিচার করতে আর কোনো বাধা থাকবে না। সেই দিনই তাদের জন্য বিরুদ্ধে মামলা টামলা করা যাবে, বিচার করা যাবে, তার আগ পর্যন্ত করা যাবে না। তো জুলাই সনদও এরকম একটা অর্ডিন্যান্স পর্যায়েরই একটা জিনিস, অধ্যাদেশ পর্যায়ের একটা জিনিস, ওটা সংবিধান না, ওটা কোনো আইন না। তাহলে তাকেও
পার্লামেন্টে আনতে হবে এবং এই আলী রিয়াজও সেটা অ্যাকনলেজ করে, অন্যরাও জানে যে হ্যাঁ পার্লামেন্টে এটা আনতে হবে এবং পার্লামেন্টে এটা পাশ করাতে হবে, বারবার বলতেছে পার্লামেন্টে এটা পাশ করাতে হবে এবং সেই পাশ করানোর জন্য তারা নিশ্চিত হতে চায় যে আগামী পার্লামেন্টে তাদের এই রাজাকারপন্থী লোকজনের সংখ্যা যেন বেশি হয়, তাহলে পরে ওইটাকে পার্লামেন্টে পাশ করাতে পারবে। কিন্তু যে কোনো কারণে হোক গত 2 দিন 3 দিন হলো, যে কোনো কারণে এরা তো আবার মানে জাহাজ ডুবতে থাকলে ইঁদুর সবচেয়ে আগে গন্ধ পায়। তো এরা এটা কি কারণে আমি জানি না, হঠাৎ আলী রিয়াজের সুর একটু বদলে গেল যে আগামী পার্লামেন্টে পাশ করাতে হবে এটা না, পার্লামেন্টে এটা তোলা হবে, কিন্তু যদি 30 দিনের মধ্যে ওটা পাশ করানো না হয়, খেয়াল করে দেখেন 30 দিনের মধ্যে যদি পাশ করানো না হয় তাহলে ওটা অটোমেটিক্যালি পাশ হয়ে যাবে। এই ফতোয়া দিলেন আলী রিয়াজ। কোন আইনে কোন জায়গা থেকে কিসের ভিত্তিতে দিচ্ছেন আমি জানি না, কেননা আমি এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সংবিধান এই ব্যাপারে কি বলে, এবং বাংলাদেশের সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার কোনো ক্ষমতা কাউকে দেয়া হয় নাই। আমরা সংবিধানে দেখি যে সংবিধানের এই যে 93 মানে তৃতীয় পরিচ্ছেদ 93 নাম্বার কি বলে আর্টিকেল বা অনুচ্ছেদ, যেটা সেটা হচ্ছে আমাদের এই ইয়াতে আমি যেটা বললাম যে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স প্রণয়নের ব্যাপার ট্যাপারগুলো নিয়ে ডিটেলস আলাপ করে। তো আমি এটাকে আরেকটু বড় করি যাতে সবাই দেখতে পায়। ও বাবা, অনেক বেশি বড় হয়ে গেল এটা তো আবার। হুম, আচ্ছা আচ্ছা, এটাকে তো এখান থেকে আমি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, মনে হয় আর একটু বড় করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো একটা। এখান থেকে দেখেন, হ্যাঁ, এই যে আর্টিকেল 93 এখানে বলছে যে কিভাবে কখন অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা ইত্যাদি ইত্যাদি। আমি পড়বো এবং যেহেতু ভাষা একটু সাধু ভাষা বা একটু প্যাচ লাগানো ভাষা, এজন্য আমি বুঝিয়ে দিব। এখানে বলছে যে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশন কাল ব্যতীত, মানে যখন সংসদের কোনো অস্তিত্ব নাই, অথবা অনেক সময় দেখবেন আমাদের সংসদ কিন্তু একটানা চলে না, মাঝে মাঝে ব্রেক দেয়, হয়তো ঈদের ছুটি বা রমজান মাসে বা এরকম যে কিছু ছুটি থাকেই, মাঝে মধ্যে গ্যাপ থাকে, এইরকম ব্রেকের সময় যখন সংসদ বসছে না, সেই রকম সময় কোন সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে, মানে রাষ্ট্রপতির নিকট, দেখেন এখানে কথাটা বলছে রাষ্ট্রপতি, যদিও আসলে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী কিংবা সংবিধান সম্মত উপদেষ্টা মণ্ডলী বা সেট অফ অ্যাডমিনিস্ট্রেটরস, তারা যদি মনে করে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য, যে ইমিডিয়েটলি কিন্তু কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য, পার্লামেন্ট হয়তো বসবে 2 সপ্তাহ পরে, তো অতদিন ওয়েট করা যাবে না, এই মুহূর্তে একটা সিদ্ধান্ত দরকার, সেরকম আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি, একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা এখন ইমিডিয়েটলি আমাকে অ্যাড্রেস করতে হবে, ইমিডিয়েটলি আমাকে একটা একটা ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এরকম যদি মনে হয় তাহলে উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন, ওই পরিস্থিতিতে যেটা ভালো বলে মনে করবেন সেরকম একটা অধ্যাদেশ, সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন। হুম, যেটা ভালো মনে হবে সেটা জারি করতে পারবেন, এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে। মানে সংসদ থেকে যে আইনটা পাশ করা হয় সেই আইনটা যেমন ক্ষমতাধর, যতখানি ক্ষমতাধর সবাইকে ওই আইনটা মানতে হবে। কোর্টেও ওই আইনটাকে মানা হবে, মানতে হবে। ওই আইনটা কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই যে যে ব্যাপারগুলো ঠিক সেম, যে একটা অধ্যাদেশ জারি করার পরেও যতদিন না অধ্যাদেশটা থাকবে, ওই মুহূর্তে যেদিন জারি করা হচ্ছে ওই দিন থেকেই ওই অধ্যাদেশটাও পার্লামেন্টে একটা আইন জারি করলে, তৈরি করলে যে যেরকম যেটা যে পরিমাণ ঠিক সেরকমই ক্ষমতা সম্পন্ন হবে। তবে শর্ত থাকে, যে কিছু কন্ডিশন আছে, যে এই দফার অধীনে, ওই দফার অধীন কোনো অধ্যাদেশে এমন কোনো বিধান করা যাইবে না। এই যে অধ্যাদেশটা জারি করা হবে সেই অধ্যাদেশের মধ্যে এমন কোনো আইন বা এমন কোনো বিধান, এমন কোনো নিয়ম বা নির্দেশনা
রাখা যাবে না, যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। মানে যে সংসদে করা যায় না এরকম কোন আইন, ধরেন এখন বলল যে কোন একটা উন্মাদ, অবশ্য আমাদের এখনো উন্মাদিত ক্ষমতায়, হয়তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটা অর্ডিন্যান্স জারি করলো যে আগামীকাল থেকে দেশের সব লোককে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে মাথার উপরে ভর করে 2 হাতে ভর করে হাঁটতে হবে, এরকম একটা আইন জারি করলেন অধ্যাদেশ হিসেবে। তো এইরকম একটা উদ্ভট আইন তো পার্লামেন্টেও কখনো হবে না, পার্লামেন্টও তো এই আইনটা জারি করবে না। তো সেরকম বলছে যে পার্লামেন্ট যে ধরনের আইন, সংসদে যে আইনটা পাশ করার কোনো জারি করার কোনো নাই, সম্ভাবনা মানে হতে পারে না এরকম কোনো আইন ওই সংবিধান ভিতরে, অর্ডিন্যান্সের ভেতরেও এরকম কোনো কিছু থাকতে পারবে না। এটা গেল একটা। 2 নাম্বার, দ্বিতীয় শর্ত হলো যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়। মানে যে এমন কোনো আইন ওখানে থাকতে পারবে না যেটা দিয়ে এই যে সংবিধানটা আমি যে পড়ছি, এই সংবিধানটার যেটা আমাদের প্রিভেইলিং কনস্টিটিউশন অফ বাংলাদেশ, যেটার অধীনেই শপথ করে ইউনূসরা ক্ষমতায় বসছে, যেই সংবিধানটাকে সমুন্নত রাখার শপথ নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা আর্মি অফিসার চাকরিতে ঢোকে, বা সব ক্ষেত্রে সংবিধানটাকে সমুন্নত রাখার কথা হয়, সেই সংবিধানের কোনো প্রকার পরিবর্তন বা কোনো একটা আইন কোনো একটা অংশকে স্থগিত করা বা রহিত করবে এইরকম কোনো আইন ওই অর্ডিন্যান্সের ভেতরে থাকতে পারবে না, এরকম কোনো কথা বা কোনো নির্দেশনা ওখানে থাকতে পারবে না যে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত হবে, কোনো নির্দেশনা পরিবর্তিত হবে বা বাতিল হয়ে যাবে, এরকম কোনো কথা ওখানে থাকতে পারবে না। ওটা থাকতে হলে পার্লামেন্ট এটা করতে পারে, কিন্তু অর্ডিন্যান্স এটা করতে পারবে না। 3 নাম্বার শর্ত হলো যাহার দ্বারা পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়। হ্যাঁ, এটা হলো আরেকটা, আমাদের সংবিধানটা যে এত সুন্দরভাবে তৈরি করা, এত মানে যারাই সংবিধান বিশেষজ্ঞরা দেশে বিদেশে বিভিন্ন যারাই দেখে তারাই এটাকে বলে যে অত্যন্ত চমৎকার ভাবে লিখিত এবং চমৎকার ভাবে তৈরি করা আর্কিটেক্টেড একটা সংবিধান। এই যে তৃতীয় যে ইয়েটা, শর্তটা, এখানে কি বলছে যে আগে থেকে ধরেন আপনি একটা অধ্যাদেশ জারি করলেন, তারপরে আপনি পরে আরেকটা অধ্যাদেশ জারি করে বললেন যে আগের ওই অধ্যাদেশটা চলতে থাকবে, হ্যাঁ ওটা পার্লামেন্টে বাতিল হয়ে গেলেও চলতে থাকবে, এইটা করা যাবে না। এখন দেখেন আমাদের আলী রিয়াজ যে বলল না যে ওই জুলাই সনদটাকে পার্লামেন্টে তোলা হবে, সংসদে উত্থাপন করা হবে, উত্থাপন করার পরে যদি 30 দিনের মধ্যে ওটাকে পাশ করানো না হয় তাহলে ওটা চলতে থাকবে, পাশ হয়ে যাবে। এটা কিন্তু এই যে দ্বিতীয় শর্ত, যেটা সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়, এইটাকেও ভঙ্গ করে, এবং আরেকটু এক্সটেন্ড করলে আমরা দেখি যে তৃতীয় শর্তটাকেও ভঙ্গ করে। সে একটা বিধানকে পূর্বে প্রণীত, মানে এখন আলী রিয়াজ যেটা বলতেছে যে 30 দিন পরেও পাশ হয়ে যাবে, এটাকেও এখন করতে হলেও এটা আরেকটা অর্ডিন্যান্স জারি করতে হবে, যে পার্লামেন্টে কোনো অর্ডিন্যান্স হাজির করলে 30 দিনের মধ্যে সেটা পাশ না হলে সেটাকে অটো পাস হিসেবে ধরতে হবে, এই অর্ডিন্যান্সটা জারি করতে হবে প্রেসিডেন্ট। আলী রিয়াজ সেটাই চাচ্ছে। তো সেটা কিন্তু এই তৃতীয় শর্তটাকেও ভঙ্গ করে আর দ্বিতীয় শর্তটাও ভঙ্গ করে। দ্বিতীয় শর্তটা কিভাবে ভঙ্গ করে সেটা আসছি, যে কোন বিধানটাকে পরিবর্তিত বা রহিত করে সেটা দেখবো আমরা। এখন আমরা বুঝলাম যে এই 3টা শর্ত পূরণ সাপেক্ষে আপনি একটা অর্ডিন্যান্স জারি করতে পারেন। এখন বলছে দেখেন যে 93 এর 2 যে শর্তগুলো শেষ হলো, এখন বলছে যে এই অনুচ্ছেদের এক দফায়, প্রথম দফায় যেটা বলছে 1 নম্বরে 93 এর 1-এ যে কিভাবে অর্ডিন্যান্স জারি করতে হয় যেটা বলা হয়েছে, সেই অধীনে প্রণীত কোনো অধ্যাদেশ জারি হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তাহা উপস্থাপিত হইবে। যেটা বললাম যে পার্লামেন্ট হলে তার একদম প্রথম অধিবেশনেই সেটাকে উত্থাপন করতে হবে,
যে এরকম একটা অর্ডিন্যান্স আমরা জারি করছি, এটাকে এখন পার্লামেন্ট কি পাশ করবা না ফেলে দিবা, এটা বলতে হবে। এবং ইতিপূর্বে বাতিল না হইয়া থাকিলে, যদি অর্ডিন্যান্সটা বাতিল না হয়ে থাকে, কারণ প্রেসিডেন্ট যেমন অর্ডিন্যান্স দিতে পারে বা সে যে কোনো সময় ওটা বাতিলও করতে পারে, বাতিল করার জন্য পার্লামেন্ট রাখবে, যতক্ষণ ওটা একটা অধ্যাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় প্রেসিডেন্ট ওটাকে বাতিল করতে পারে। তো যদি বাতিল না হয় থাকে, তাহলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর ৩০ দিন অতিবাহিত হইলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তাহা অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত হইলে অধ্যাদেশটির কার্যকারিতা লোপ পাইবে। একদম দেখেন, ৩০ দিন যদি পার হয়ে যায়, এর মধ্যে যদি ওটা পাশ না হয় বা একটা মেয়াদ করে দেবে, সেটার মধ্যে যদি ওইটাকে উত্তীর্ণ করা না হয়, পার্লামেন্ট যদি ওই সময়সীমার মধ্যে এই অধ্যাদেশটাকে পাশ না করায়, তাহলে অধ্যাদেশটির কার্যকারিতা লোপ পাইবে, মানে অধ্যাদেশটা বাতিল হয়ে যাবে। তা যে নির্দিষ্ট সময়সীমা থাকবে, সেই সময়সীমার মধ্যে যদি অধ্যাদেশটা পার্লামেন্টে অ্যাকসেপ্টেড না হয়, পাশ না করানো হয়, তাহলে ওটা বাতিল হয়ে যাবে। আর আলী রিয়াজ ঠিক এর উল্টা কথাটা বলতেছে। আলী রিয়াজ বলতেছে ওনাদের জুলাই সনদকে ৩০ দিনের মধ্যে যদি পাশ না করানো হয়, তাহলে অটোমেটিক্যালি পাশ হয়ে যাবে। সংবিধান বলছে এই জিনিসগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে। আলী রিয়াজ তার জুলাই সনদটার জন্য বলছে যে সেটা অটোমেটিক্যালি পাশ হয়ে যাবে। এইটা হলো এই যে সংবিধানের এই যে ধারাটা ৯২ এর ২ ৯৩ এর ২ যে অনুচ্ছেদটা, এইটার বিরুদ্ধে যাচ্ছে। এইটার বিরুদ্ধে যাওয়া মানেই এই যে এই যে ক নাম্বার যেটা, এই কন্ডিশনটাকে ভঙ্গ করা হলো, যে সংবিধানের কোনো বিধানকে পরিবর্তিত বা রহিত করা হলো বা সংবিধানকে অগ্রাহ্য করা হলো। হ্যাঁ, এরপরে আরো আছে, আমার মনে হয় এরপরে আর আমার যাওয়ার প্রয়োজন নেই। ইট ইজ গুড এনাফ যে তাদের এই ধানাই পানাই জুলাই সনদ, এটা যে কতখানি ধানাই পানাই, এবং আলী রিয়াজ যে আমাদেরকে কি পরিমাণ হাইকোর্ট দেখাচ্ছে আর ভূগোল পড়াচ্ছে, হ্যাঁ, সেটা জাস্ট এই পর্যন্ত আসলে হয়। এরপরে আমি পড়ি, বাংলায় পড়ে যাই, এই ৯৩ আর্টিকেল 93টা পড়ি। 93 সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় কোন সময় রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি এমন অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন, যাহাতে সংবিধান দ্বারা সংযুক্ত তহবিলের উপর কোন ব্যয় দায়মুক্ত করা হোক বা না হোক, উক্ত তহবিল হইতে সেরূপ ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করা যাইবে এবং অনুরূপভাবে প্রণীতকে অধ্যাদেশ জারি হবার সময় হইতে তাহা সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে। এটা হলো যে ওই যে অধ্যাদেশটা জারি করা হবে, সেই অধ্যাদেশটা জারি মানে ইমপ্লিমেন্ট করার জন্য যেসব খরচ টরচ রাষ্ট্রের কোষাগার থেকে যে টাকা পয়সা নেওয়া হবে, খরচ হবে, সেগুলোর অনুমোদনটা এখানে দিচ্ছে, যে ওটাও বেআইনি না। এবং ৪ বলছে এই অনুচ্ছেদের ৩ দফার অধীন জারিকৃত প্রত্যেক অধ্যাদেশ যথাশীঘ্র সংসদে উপস্থাপিত হইবে এবং সংসদ পুনর্গঠিত হইবার তারিখ হইতে ৩০ দিনের মধ্যে এই সংবিধানের ৮৭, ৮৯ ও ৯০ অনুচ্ছেদ সমূহ বিধানাবলী প্রয়োজনীয় উপযোগীকরণ সহ পালিত হইবে। মানে ওগুলো মধ্যে কথা যে সংবিধানের যে ধারাবাহিক আমাদের প্রচলিত যে আইন আছে, সেগুলোর মধ্যেই চলতে থাকবে। কাজেই এই দুইটা আর আমাদের জন্য মানে নাই, তো এ পর্যন্ত আমাদের যাবারও দরকার নেই। আমরা 93 এর 1 and 2, 93 এর 1 এবং 2, এই দুটো অনুচ্ছেদ যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলী রিয়াজ রীতিমতো একটা তুগলকি কাণ্ড করতেছে, তাদের ইচ্ছা মতো যা ইচ্ছা হচ্ছে সেইভাবে করতেছে, ওদিকে আবার দেশ, গণতন্ত্র, সংবিধান, এইসব গল্প তারা আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, এইটুকু বলতে চাচ্ছিলাম। এর মধ্যে আমার না, ভাই, সত্যি ভাই, একদম পরিষ্কার লেখা আছে এই যে আপনার এই ধরনের মানে পার্লামেন্টের বাইরে থেকে অন্তর্বর্তীকালীন সময়ে যে কোনো নিয়ম, আদেশ, নির্দেশ, অধ্যাদেশ এগুলো জারি করলে সেখানে একদম পরিষ্কার সুস্পষ্ট ভাবে লেখা আছে যে এমন কোন অধ্যাদেশ কোন জারি করবে না যেটা কিনা সংবিধানের পরিবর্তন বা রহিত, মানে সংবিধানের কোন অ্যামেন্ডমেন্ট আনতে পারবে না। সেটাই আমি এটাই জানতাম, বাট তারা কোন আইনে করতেছে। তো যাই হোক, আমি হ্যাঁ বলো। জি,
না এই কারণেই ওই ফরহাদ মাঝহাররা কিন্তু প্রথম থেকেই চিল্লাচ্ছে যে সংবিধানটাকে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও ডাস্টবিনে, নতুন সংবিধান বানাও। হ্যাঁ, এই ফরহাদ মাঝহাররা তো বুদ্ধিমান মানুষ, চালাক লোক। এরা এরা বুঝতেছে, আসিফ নজরুল বোঝে আইনের লোক। হ্যাঁ, কিন্তু সবাই তো আর বুঝতেছে না। এখন ওই একটা গোজামিল দিয়ে কোনোভাবে ঠেলে গুতায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। জি বলেন। রাইট। হ্যাঁ, এখন সংসদ না বসিয়ে, সরকার সংসদে না বসিয়ে এগুলি করতে পারে কিনা, এগুলি প্রশ্নবিদ্ধ হবে অবশ্যই। এবং এটা তো কোনো একটা পক্ষের তাদের সুবিধার জন্য হবে, অবশ্যই জনগণের স্বার্থে নয়, বোঝাই যাচ্ছে। তো এনিহাও আমি যে